আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। কাসম ব্রিগেডের বুবি ট্র্যাপে খণ্ড বিখণ্ড হয়ে উড়ে গেল 10 হায়নার মরদেহ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বিজয়ী বার্তা আল জোলানির। বিপদে পড়েও স্বভাব ভালো হলো না তাদের। ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের 4 নেতা গ্রেফতার, ছাড়াতে তদবির করেন নানক। বিজেপি ফেক ভিডিও ছড়াচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইস্যু বাংলাদেশ। বিজেপির উগ্র হিন্দুত্বকে ম্লান করতে কৌশলী মমতা। বর্তমান বিশ্বে মাত্র 2 জন নেতা আছেন, মন্তব্যে এরদোগান। যে কারণে রাশিয়া চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে কানাডা। সুযোগ বুঝে সিরিয়ার বিশাল এলাকা দখল করল ইসরায়েল। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। কাসম ব্রিগেডের বুবি ট্র্যাপে খণ্ড বিখণ্ড হয়ে উড়ে গেল 10 হায়নার মরদেহ। সিরিয়ায় চলমান অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যে ব্যাপক পরিবর্তনের প্রেক্ষাপটে অটল থেকেও গাজার ফিলিস্তিনি প্রতিরোধ শক্তি একক লক্ষ্যে কেন্দ্রীভূত রয়েছে, আর সেই লক্ষ্য হল গাজা স্ট্রিপে ইসরায়েলি দখলদার বাহিনীকে পরাজিত করা। গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আল কাসাম ব্রিগেডস এর একটি অভিযান সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, তারা আল জেনিনা অঞ্চলে 10 সদস্যের একটি ইঞ্জিনিয়ারিং ফোর্সকে বুবি ট্র্যাপে ফেলেছিল। এই এলাকাটি গত কয়েক সপ্তাহের মধ্যে হায়না সৈন্যদের কবরস্থানে পরিণত হয়েছে। ওই ফোর্সে একটি সাঁজোয়া যান এবং একটি মার্কাভা ট্যাঙ্ক ছিল। হামাস দাবি করেছে যে তারা আল ইয়াসিন 105 শেল এবং সুআত বিস্ফোরক ব্যবহার করে এগুলিকে ধ্বংস করেছে এবং ওই হায়না ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে 401 আর্মড ব্রিগেডের 46তম ব্যাটালিয়নের একজন প্লাটুন কমান্ডারকে হত্যা করেছে। লেবাননে হিজবুল্লাহ দ্বারা পূর্বে স্থাপন করা একটি মাইন ফিল্ডে প্রবেশ করেছিল ইসরায়েল সেনারা। এতে একজন সেনা নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। এই বিবৃতিগুলি হামাস, ইসলামিক জিহাদ এবং হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রকাশ করেছে। হামাসের আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানায়, আমরা গতকাল শনিবার দুপুরে একটি সুয়াত বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে ইহুদি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে এবং রাফা শহরের পূর্বে আল জেনিনা এলাকার বিশ্ববিদ্যালয়ের নিকটে ওই যানটির ক্রুদের হত্যা এবং আহত করা হয়েছে। আল কাসাম ব্রিগেডস জাবালিয়া শরণার্থী শিবিরের উত্তরের আল দাকআ এলাকায় একটি ইসরায়েলি মার্কাভা 4 ট্যাঙ্ককে আল ইয়াসিন 105 শেলের সাহায্যে লক্ষ্যবস্তু করে। অপরদিকে আলকুজ ব্রিগেডসের বিবৃতিতে বলা হয়, আমরা মর্টার শেলের সাহায্যে আল জেনিনা এলাকার পূর্বে রাফা শহরে আল শায়ের মলের নিকটে প্রবেশ করা ইসরায়েলের শত্রুর যানবাহন এবং সৈন্যদের জমায়েত বোমা করেছে। আমাদের যোদ্ধারা দেখেছে যে উদ্ধারকারী বাহিনী ভারী আগুনের আবরণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ার করে বিজয়ী বার্তা আল জোলানির। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে উৎখাত করে বিদ্রোহী জোটের নেতা আবু মোহাম্মদ আল জোলানি দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদের মিম্বারে দাঁড়িয়ে তার প্রথম বিজয়ী বক্তব্য দেন। এই বক্তব্য শুধু সিরিয়ার জনগণের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সতর্ক করে। সোমবার মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে আল জোলানির বিজয়ী বক্তব্য তুলে ধরা হয়। এই নেতার বক্তব্যে সিরীয় জনগণের দীর্ঘদিনের সংগ্রাম, আত্মত্যাগ এবং নির্যাতনের কথা স্মরণ করেন। আল জোলানি বলেন, যারা দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন এবং অনেক কষ্ট সহ্য করেছেন, তাদের আত্মত্যাগের ফলে এই বিজয় এসেছে। আসাদের পতনের পর আল জোলানি আরো শক্তিশালী হয়েছে, তবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পশ্চিমা শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যাদের মধ্যে ইতোমধ্যে তার মাথার দাম $1 কোটি ঘোষণা করা হয়েছে। তার এই বক্তব্য মূলত তাদের উদ্দেশ্যে ছিল। আল জোলানি পশ্চিমা শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেন, নতুন সিরিয়ার সঙ্গে আপনারা যুক্ত হলেও আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আপনাদের নেই। তিনি সিরিয়ায় ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভাজন দূর করার আহ্বান জানান এবং সব ধর্মাবলম্বী সিরীয়দের একত্রিত হবার ডাক দেন। এছাড়াও বিজয়ী বক্তব্যে সিরিয়ার নাম খারাপ হওয়ার জন্য আসাদের শাসনকে দায়ী করে তিনি বলেন, সিরিয়া আর মাদকের রাজ্য হবে না, বরং এটি একটি স্বচ্ছ এবং মাদক মুক্ত দেশ হিসেবে পুনর্নির্মাণ হবে। আল জোলানি সিরিয়াকে শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং বলেন, এই বিজয়ের মাধ্যমে সিরিয়া একটি নতুন যুগের দিকে পা বাড়িয়েছে। এভাবে আল জোলানি তার বিজয়ের বার্তা শুধু সিরীয় জনগণের জন্য নয়, বরং আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য একটি স্পষ্ট সতর্কীকরণও ছিল।
সিরিয়ার নতুন নেতা হিসেবে তার কথাগুলো দেশটির ভবিষ্যতের জন্য একটি নতুন পথের সূচনা হতে পারে। শেখ হাসিনার পতনের পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ভারতে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগের 6 নেতা, কিন্তু বিপদে পড়েও স্বভাব ভালো হলো না তাদের। গণধর্ষণ মামলায় আওয়ামী লীগের 4 নেতা ভারতে গ্রেফতার হয়েছেন। গ্রেফতার এড়াতে বাকি 2 জন পলাতক রয়েছে। রোববার স্পেশাল অপারেশন কলকাতা নিউ টাউন এলাকায় একটি ফ্ল্যাট থেকে 4 আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করে কলকাতার বিধাননগর কমিশনারেট ও মেঘালয় পুলিশের যৌথ বাহিনী। শিলং পুলিশ জানিয়েছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসস্থলেই ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় 4 জনকে কলকাতায় গ্রেফতার করা হলেও আরো 2 জন আসামি পলাতক রয়েছেন। আটককৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সভাপতি রিপন এবং যুবলীগের সদস্য জুয়েল। পলাতক 2 জন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অফসার আজিজ, অসাধারণ সম্পাদক দেবাংশু দাস মিন্টু। রোববার সাপ্তাহিক ছুটির দিনে বারাসাতের স্পেশাল ক্রিমিনাল কোর্টে তাদের তোলা হয়, কিন্তু বিচারক উপস্থিত ছিলেন না। এই সময় ভারতীয় আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে শিলংয়ের স্থানীয় আদালতে অপরাধীদের হাজির করা হবে এমন আশ্বাসের ট্রানজিট রিমান্ড না নিয়ে তাদের মেঘালয়ের শিলং নিয়ে যায় মেঘালয় পুলিশ। ভারতের রাজনীতিতে বাংলাদেশ এক জ্বলন্ত ইস্যু হয়ে উঠেছে। ঝাড়খণ্ড থেকে শুরু করে পশ্চিমবঙ্গ হয়ে বিহার, আসাম থেকে শুরু করে ত্রিপুরা, সর্বত্রই বাংলাদেশ ইস্যুকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে রাজ্যগুলোর স্থানীয় ও ভারতের জাতীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলো। 2026 সালে অনুষ্ঠিত হতে যাওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহকে রাজনৈতিক পুঁজি করার চেষ্টা করছে বিজেপি। দলটির স্থানীয় শীর্ষ নেতারা একের পর এক বাংলাদেশ নিয়ে কূটনৈতিক ভব্যতার সীমা পেরিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখ যেন লাগাম ছাড়া। একের পর এক বেফাঁস মন্তব্য করে যাচ্ছেন তিনি। তবে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বাংলাদেশ ইস্যুকে রাজনৈতিক পুঁজি করার অভিযোগ এনেছে। সর্বশেষ পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে ফের উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার মুখ্যমন্ত্রী আরো একবার স্পষ্ট করে বলেন, প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় তিনি উদ্বিগ্ন। একই সঙ্গে সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেছেন, দাঙ্গা হিন্দু করে না, দাঙ্গা মুসলমান করে না, দাঙ্গা করে কিছু সমাজ বিরোধী। অনেকের মতে বাংলাদেশের পরিস্থিতিকে সামনে রেখে রাজ্য বিজেপি হিন্দুদের রাজনীতিতে ফায়দা লুটার চেষ্টা করছে। রাজ্য বিজেপি সেই কৌশলকে ভোঁতা করে দিতেই বাংলাদেশ নিয়ে কৌশলী অবস্থান নিচ্ছেন মমতা। সোমবার দুপুর বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে উঠে মমতা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে হামলা হচ্ছে তা দুঃখজনক। বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে একটি রাজনৈতিক দলের কথা। মমতার অভিযোগ, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ফেক ভিডিও ছড়ানো হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, বর্তমানে বিশ্বে অভিজ্ঞ নেতা আছেন মাত্র 2 জন। তাদের একজন হচ্ছে আমি নিজে এবং অন্যজন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমি এটি এজন্য বলছি না যে আমি নিজে একজন, বরং এজন্যই বলছি পুতিন যতদিন ক্ষমতায় আছেন আমিও প্রায় ততদিন, 22 বছর ধরে ক্ষমতায় আছি, অন্যরা চলে গেছেন। এরদোগান বলেন, আমরা চাই আমাদের মধ্যে সংলাপ অব্যাহত থাকুক। রাজনীতিতে সংলাপ অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ। যেমন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের পদত্যাগের পর জার্মানিতে রাজনীতিও শেষ হয়ে গেছে। এরদোগান আরো বলেছেন, জার্মানির সাবেক চ্যান্সেলর গারহার্ড শ্রোয়েডারকে তিনি খুব সম্মান করতেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের প্রতিও শ্রোয়েডারের সম্মানবোধ ছিল ভিন্ন রকমের এবং সত্যি তিনি ছিলেন খুব ভালো একজন নেতা। যেমন রমজান মাসে তিনি আমাদের ইফতারির টেবিলে বসে কখনো বিয়ার পালন করতেন না, তিনি মুসলিমদের প্রতি খুব সম্মান দেখাতেন। তুরস্কের নেতা বলেন, শ্রোয়েডারের সঙ্গে এখনো আমাদের সংলাপ অব্যাহত আছে এবং তিনি মাঝে মধ্যে তুরস্ক সফরে এলে তার সঙ্গে আমাদের সংলাপ বা আলাপ আলোচনা হয়।
গেল এক দশকে বিশ্বের ভূ রাজনীতি পাল্টেছে অবিশ্বাস্য গতিতে। দীর্ঘদিনের নিরপেক্ষ নীতি ত্যাগ করে সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড এবং সুইডেন। এর মধ্যে রাশিয়ার বিরুদ্ধে নতুন সামরিক নীতি গ্রহণ করেছে আরেক মার্কিন মিত্র। মূলত আর্কটিক মহাসাগরে রুশ উত্থান ঠেকাতে নতুন এই নিরাপত্তা নীতিমালা নিয়ে এসেছে উত্তর আমেরিকার দেশ কানাডা। একই সঙ্গে চীনের প্রভাব ঠেকানোর কৌশলও প্রণয়ন করেছে তারা। ফলে মনে করা হচ্ছে আগামী বিশ্ব নতুন এক রাজনৈতিক এবং সামরিক সমীকরণের মুখোমুখি হতে চলেছে। আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আর্কটিক মহাসাগরকে কেন্দ্র করে নিজেদের নতুন নিরাপত্তা নীতিমালা প্রকাশ করেছে মার্কিন সীমান্তবর্তী দেশ কানাডা। জলবায়ু পরিবর্তনের কারণে নিজ ভূখণ্ডের পরিবর্তন এবং ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে এই পরিকল্পনা প্রকাশ করেছে অটোয়া। এতে রাশিয়া ও চীনের সাম্প্রতিক পদক্ষেপগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। কানাডার প্রকাশিত নিরাপত্তা নীতিমালায় বলা হয়েছে, আর্কটিক মহাসাগর এবং উত্তর আমেরিকান আকাশ সীমায় রুশ বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি কানাডার নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে। এছাড়া আর্কটিক মহাসাগরকে কেন্দ্র করে চীনের সামরিক এবং বাণিজ্যিক পরিকল্পনাও দেশটিকে নতুন হুমকিতে ফেলেছে। দীর্ঘদিন ধরে আর্কটিক মহাসাগরকে সামরিক কার্যক্রম থেকে দূরে রাখতে অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছিল কানাডা। তবে চীন ও রাশিয়ার পদক্ষেপের কারণে অঞ্চলটি আর চিন্তামুক্ত নয় বলে মন্তব্য অটোয়ার। আর্কটিকে নিজেদের সামরিক এবং কূটনৈতিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা অনুসারে যুক্তরাষ্ট্রের আলাস্কা এবং ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নুকে দূতাবাস স্থাপন করবে কানাডা। বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণের মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আর এই সুযোগে সিরিয়ার বিশাল এলাকা দখল করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবার আসাদ সরকার পতনের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে 1974 সালের যুদ্ধবিরতি চুক্তি দ্বারা প্রতিষ্ঠিত অধিকৃত গোলান মালভূমির মাঝে অবস্থিত জাতিসংঘের দেওয়া বাফার জোন দখলের নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, সিরিয়ার সঙ্গে স্বাক্ষরিত 1974 সালের এই চুক্তি ভেঙে গেছে এবং সিরিয়ার সৈন্যরা তাদের অবস্থান ত্যাগ করেছে, যার ফলে এই এলাকাগুলো ইসরায়েলের দখল নেওয়া অতি জরুরি। কেননা আমরা কোনো শত্রু শক্তিকে আমাদের সীমান্তে নিজেদের প্রতিষ্ঠা করতে দেব না। নেতানিয়াহুর এই ঘোষণার পরপরই প্রায় 50 বছর পর প্রথমবারের মতো সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে ইসরায়েলি যুদ্ধ ট্যাঙ্ক। এদিকে টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়, গোলান মালভূমির হারমোন পর্বতের সিরিয়ার দিকটি দখলে অভিযান চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর অভিজাত শালদাগ ইউনিট। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, রবিবার সকালে এই অভিযানে বিমানগুলো কোনো প্রতিরোধের সম্মুখীন হয়নি। আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বাফার জোনে বাহিনী মোতায়েন করেছে, যার মধ্যে মাউন্ট হারমন এলাকাও রয়েছে। এছাড়া মেরুন গোলান, আইন জিভান, বুক আতা এবং খিরবেত আইন হুরার চারপাশের কৃষি অঞ্চলগুলোতে বেসামরিক লোকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কাসম ব্রিগেডের বুবি ট্র্যাপে খণ্ড বিখণ্ড হয়ে উড়ে গেল 10 হায়নার মরদেহ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বিজয়ী বার্তা আল জোলানির। বিপদে পড়েও স্বভাব ভালো হলো না তাদের। ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের 4 নেতা গ্রেফতার, ছাড়াতে তদবির করেন নানক। বিজেপি ফেক ভিডিও ছড়াচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইস্যু বাংলাদেশ। বিজেপির উগ্র হিন্দুত্বকে ম্লান করতে কৌশলী মমতা। বর্তমান বিশ্বে মাত্র 2 জন নেতা আছেন মন্তব্যে এরদোগান। যে কারণে রাশিয়া চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে কানাডা। সুযোগ বুঝে সিরিয়ার বিশাল এলাকা দখল করল ইসরায়েল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।